আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নির্বাচন সামনে রেখে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করছে একটি রাজনৈতিক দল। শামীম চৌধুরীর রিপোর্টে এর বিস্তারিত। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ এ সভায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে স্বাক্ষর করতে সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি নির্বাচনী ইশতিহারে তা প্রকাশ করে জনগণের সমর্থন নিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন। যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। ইউটিউব, ফেসবুকে বিএনপি নিয়ে অপপ্রচার করার অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১-এর গৌরব উজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চায়। এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। পিআর পদ্ধতির নামে কিছু চাপিয়ে দেয়া এদেশের মানুষ মানবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। তার দাবি, নির্বাচন ঘিরে একটি দল বিএনপির অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করছে। সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে জার্মানির কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর বসুন্ধরায় ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার রোথ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন জামায়াত আমির। বৈঠকে মানবাধিকার, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা নিয়েও আলোচনা হয়। আগের মতো আর রাতের অন্ধকারে ভোট হবে না বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। চট্টগ্রাম নির্বাচনের দায়িত্ব পালন করবে এমন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা জানান। সিএসি বলেন, ভোট কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীক ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে বাধা সৃষ্টি করবে না বলেও আশা করেন তিনি। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। আমি মনে করি না NCB উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি। বিগত 3টি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৮০,০০০ সেনা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থাও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা
করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অভিযুক্ত সেনাবাহিনী সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখে বিচার কার্য করার বিষয়ের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবে। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এহসানুল হক দায়িত্ব নেওয়ার পর রোববার নিজ কার্যালয় এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা। এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জ, তবে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। নির্বাচনে দলীয় নির্দেশে কোনো কর্মকর্তা কাজ করবে না বলে জানান নতুন জনপ্রশাসন সচিব। সুষ্ঠু একটা নির্বাচন হবে। বিলাল হোসেন, RTV, ঢাকা। আটক হলে গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে আনতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অপরাধীদের রক্ষা করার কোনো পায়তারাই সফল হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের শেষ ধাপে যুক্তিতর্ক উপস্থাপন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার ছিল এর প্রথম দিন। নিজেকে সকল আইনের ঊর্ধ্বে ভাবা, এই যে ব্যাপার ছিল, সেই বিষয়গুলো তাকে একটা দানবে পরিণত করেছিল। যুক্তিতর্কের শুরুতেই আওয়ামী দুঃশাসনের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এতে উঠে আসে বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ার এবং গণতন্ত্র হত্যার মতো বিষয়গুলো। গত 15 বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা, এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল। সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি। এ সময় আদালতে আসামিদের গ্যাং অফ ক্রিমিনালস অভিহিত করে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগকে ব্যবহার করে ফ্যাসিবাদের চারা রোপণ করেন শেখ মুজিব, তাকে বটবৃক্ষে পরিণত করেন শেখ হাসিনা। তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি, কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে নেবার বিষয়ে সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এদিন যুক্তিতর্কের সরাসরি সম্প্রচারের সময় সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা চায় না এমন নৃশংস অপরাধের খবর সারা দুনিয়া জানুক। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে। GM মাহমুদ, RTV, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের অন্য কোনো দেশে এমন দলিল স্বাক্ষর হয়েছে কিনা সেটি জানা নেই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ে ও সুইডেনের তরুণ রাজনীতিবিদরা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে তরুণ নারীদের প্রতিরোধ জুলাইকে ঐতিহাসিক রূপ দিতে সহযোগিতা করেছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণ সমাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 9:30 তিনি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। এর আগে বেলা 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ঢাকা ছেড়ে যান। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের মূল অধিবেশনে
আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন ভাস্কর্যে 300 থেকে 400 কোটি টাকা খরচ করা হতো, অথচ এখন সেসব ভাস্কর্যের পরামর্শক ফি দিয়েই পুরো স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। ওসমানী উদ্যানের এই স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হচ্ছে 46 কোটি 40 লাখ টাকা। আগামী ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে আন্দোলন করে এমপিভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রধান সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও গরম পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা 10 মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে যে তারা এখান থেকে যেন সরে চলে যায় শহীদ মিনারে। ওরা ওখানে দীর্ঘ 6 দিন অবস্থান করুক, কিন্তু তার আগে তো সরে নাই, বরঞ্চ উল্টোটা করছে। যখন আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা কিন্তু তাদেরকে ডিসপার্স করেছি। আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও মানছে না সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বলেছে 20% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নীতিগত করেছেন, কিন্তু সেটা বাস্তবায়ন না করে উল্টো আমাদের 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা ক্ষুব্ধ। যদি আজকে না হয় তাহলে হয়তো পরবর্তীতে আরো বড় কর্মসূচি অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মসূচি আসতে থাকবে। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের দাবি প্রতি সমর্থন জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার, কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। অন্যদিকে শাহবাগে আন্দোলন করে এনটিআরসির 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে গত মাসে 25 তারিখের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। রাকিব হাসান, RTV, ঢাকা। অভিনব কৌশলে রাজধানীতে গণপরিবহনে চলছে চাঁদাবাজি। আগে সড়ক থেকে তোলা হলেও এখন হয় বাস ডিপো ও কাউন্টারগুলো থেকে। চাঁদা সেই টাকার বিনিময়ে রুট পারমিট ও ফিটনেসহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। ঢাকায় মাত্র ৩,৪৪৫টি বাসকে রুট পারমিট ও ফিটনেস সনদ দিলেও সড়কে চলছে 10,000-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরে ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে নৈরাজ্য। মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব।
নন্দন পার্ক থেকে নারায়ণগঞ্জ চাষারা রুটে মৌমিতা পরিবহনের মাত্র ৩৩টি বাসের ফিটনেস সনদ ও রুট পারমিট রয়েছে। অথচ এই পরিবহনের ব্যানারে সড়কে চলাচল করছে ৮০ থেকে ৯০টি বাস। আর এই বাসগুলো চলছে চাঁদার বিনিময়ে। দৈনিক আমাদের 700, 750, 800 টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে রাস্তায়। দোহার মদনপুর রুটে আসমানি পরিবহনের একই অবস্থা। 50টি বাসের অনুমতি নিয়ে চলছে 69টি। এমন কৌশলে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন বেশিরভাগ পরিবহনই। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠেকাতে মোটা অঙ্কের টাকা ব্যয় করেন বাস মালিকরা, যা তোলা হয় সব বাস থেকেই। মদনপুরে 650 টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে 60 টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার 100 টাকা নিচ্ছে, রামপুরা 40 টাকা নিচ্ছে, আবদুল্লাপুর 40 টাকা নিচ্ছে, দৌড় মাঠ আছে সেখানে 200 টাকা নিচ্ছে। এসব বাসের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগ। তো চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো, সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। তবে বিআরটিএ চেয়ারম্যান জানান এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমাদের এখানে রাস্তায় যে গাড়িগুলো চলে, কালো ধোঁয়া বের হয়, স্বাস্থ্য ঝুঁকি যেগুলো নিয়ে আসে, সেগুলো আমরা একটা ইন্টিগ্রেটেড এফোর্টের মাধ্যমে আমরা রাস্তা থেকে এই ধরনের যানবাহনগুলোকে ডাম্পিং করে সরিয়ে দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন পরিবহন খাতে এই অস্থিরতার জন্য দায়ী ঐক্যবদ্ধ চাঁদাবাজি। শুধুমাত্র মালিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব না, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক, এটা কেউ চাচ্ছে না। যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি নেয়ার বিকল্প নেই বলে জানান অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। মোহাম্মদ সায়েম, RTV। দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 953 জন। বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 466 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 54,559 জন, যার 61.1% পুরুষ এবং 38.9% নারী। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 230 জনের মৃত্যু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকবে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। অক্টোবর মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। শুধুমাত্র দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টা বলেন, টাইফয়েডে দেশের শিশুদের মৃত্যুহার শূন্যের কোঠায় আনতেই এ উদ্যোগ। শিক্ষার্থী অভিভাবকরাও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। দীর্ঘদিন ধরে শিশুদের জন্য নীরব বিপদ টাইফয়েড। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে রোগটি। সারা দেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা কর্মসূচির আওতায় আনতে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে শিক্ষার্থীদের মাঝে শুরু হয় এই কর্মসূচি। পূর্বের ও স্পট রেজিস্ট্রেশন করে চলে টিকা কর্মসূচি। আমি টিকা দিব, তার জন্য এটা আমার কাজ। টিকা দিয়ে ভালো লাগছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হয় নাই, আমরা সহজে এটা করতে পারছি। সব বাচ্চাকেই মোটামুটি এটার আওতায় আনা গেছে। আজিমপুর গার্লস স্কুলে এদিন ক্লাস 1 থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হয় টিকা। তবে টিকা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানান অভিভাবকরা। ভালোই লাগছে টিকা দিতে, ভয় লাগে না তো। খুব ভালো লাগছে, সব ফ্রেন্ডসরা এসেছে, অনেক মজা পেয়েছি। বাচ্চাদের শারীরিক কথা সরকার চিন্তা করে এই ব্যবস্থা নিয়েছে। টিকা দেওয়া একটু ভয় কাজ করে, যেমন অনেকে করোনা টিকা নেওয়ার পরে নানা রকম এফেক্ট হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখনো টাইফয়েডের শিশু মৃত্যুর হার লজ্জার। এবার টাইফয়েড প্রতিরোধে সফল হবে বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা প্রতিরোধ করতে চাই,
এটা আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমত করলে আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারবো। এ কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের 1 ডোজ ইনজেক্টেবল টিকা দেয়া হচ্ছে। কর্মসূচিতে সহায়তা করছে আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থা গ্যাভি। মাসব্যাপী বিনামূল্যে দেয়া হবে টাইফয়েডের টিকা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। খেলার খবর। ব্যাটিং ব্যর্থতা আফগানিস্তানের বিপক্ষে টানা 2 ওয়ানডেতে লজ্জাজনক হারিয়ে সিরিজ হাতছাড়া করার পর বাংলাদেশের ক্রিকেট আকাশে দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। শান্ত মিরাজেতে 2027 বিশ্বকাপে সরাসরি খেলা এখন অনেকটাই অনিশ্চিত। এই অনিশ্চয়তা মাথায় নিয়ে আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টার। প্রথম ওয়ানডেতে 169 বল ডট খেলে 221 রান ও পরের ম্যাচে আফগানদের 190 রানে গুটিয়ে দিয়ে মাত্র 109 রানে অল আউট। প্রথম ম্যাচে 5 উইকেট ও দ্বিতীয় ম্যাচে 81 রানের বড় হার। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দল কি ওয়ানডে খেলা ভুলতে শুরু করেছে? এই প্রশ্ন খুব অমূলক বলে উড়িয়ে দেওয়ার সুযোগও যে খুব একটা নেই। বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যান অন্তত তাই বলে। দ্বিতীয় ওয়ানডে হারের ফলে এ নিয়ে টানা 4 সিরিজ হারার পাশাপাশি সবশেষ 13 ম্যাচের 11টিতেই হারের লজ্জা সঙ্গী হয়েছে টাইগারদের। সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে 2027 বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে। 2027 বিশ্বকাপে অংশ নেবে মোট 14টি দল। র্যাঙ্কিংয়ের সেরা 8 দল সরাসরি সুযোগ পাবে এবং বাকি 6টি দলকে বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিতে হবে। 75 পয়েন্ট নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 10ম। 88 ও 80 পয়েন্ট নিয়ে যথাক্রমে 8ম ও 9ম স্থানে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ডকে ছোঁয়া অসম্ভব হলেও সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেরা 8-এ জায়গা করে নেওয়ার। সেক্ষেত্রে ঘরের মাঠে ক্যারিবীয়দের হারাতে হবে 3-0-তে। এদিকে সিরিজ হেরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি টপ অর্ডারকে দায়িত্বশীল ব্যাটিং করার আহ্বান জানান অধিনায়ক মিরাজ। We need to get partnership in the top order. We are very disappointed at this moment, but still we have one more match left, and yes, after that we have another series. অন্যদিকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশকেও একই লজ্জা উপহার দিতে মরিয়া উজ্জীবিত জোনাথন ট্রটের শিষ্যরা। মুমসাদ দিনুরি, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।